যারা এবার শান্ত হলো। শান্ত বলতে সে ইচ্ছাকৃত চুপ থাকলো, মুখভঙ্গি এমন করলো যেন সে বীরের কাছে মিনি বিড়াল। বীর এটা দেখে জারার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, সেদিন যদি তুমি না পালাতে তাহলে এতদিনে আমাদের বিয়েটা হয়ে যেত। যারা এখনো চুপ। জারার হাতের দিকে তাকিয়ে আবারও রক্তবর্ণ চোখ জোড়া নিয়ে জারার দিকে তাকিয়ে থাকে। যারা লক্ষ্য করেনি বীর জারার চুলের মুঠি শক্ত করে ধরে বলে, আংটিটা কোথায় রেখেছিস তুই? যারা ব্যথা পেল খুব। ব্যথাতুর নয়নে বীরের দিকে চেয়ে বলে, আমার ফ্রেন্ডের বাসায় আছে। খুলেছিস কেন আংটিটা? আমি তো আপনার সাথে সম্পর্ক রাখতে চাই না। একবার আমার জীবনে আসবে আবার চলে যাবে, এইটা তো হতে পারে না। নিজ থেকে যখন আমার কাছে এসেছিস, যাওয়ার অনুমতি না নিয়ে যেতে পারবি না। আচ্ছা আচ্ছা, এবার ছাড়ুন। বীর ছেড়ে দিল জারার চুল। এরপর চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে, বেডটি নাও। যারা চা নিল। বীর দুষ্টু হেসে বলে, আজ আমাদের বিয়ে হলে এই মর্নিংটা আরও বেশি সুন্দর হতো। আমাদের একটা বেড কিস হয়ে যেত। কাশি উঠল জারার। খুকুক করে কেসে যারা বীরের দিকে তাকালো। দরজায় কড়া নাড়ল মৌ। বীর ওকে দেখে বলে, কিছু বলবি বোন? মার্কেটে যাবে বলেছিলে তো ভাইয়া? হ্যাঁ, ও রেডি হলেই যাব। আমি ভাবিকে রেডি করে দিচ্ছি। ভাবি এত তাড়াতাড়ি? বিয়ে তো আজ না হয় কাল করবেই, সেই তুমি যখন করো ভাবি বলে অভ্যাস করে নিচ্ছি। বীর হেসে চলে গেল। মৌ জারার কাছে একটা প্যাকেট দিয়ে বলে, কালকে ভাইয়া এটা আনিয়েছিল, এটা পরে বাইরে আসো। আজ অনেক শপিং হবে, ভাইয়ের পকেট ফুটো করে দিব আমরা। মৌ মজা করে বললেও যারা মনে মনে বলে, আজ আবারও পালাবো। যদি পালাতে না পারি তাহলে ওই মাফিয়ার পকেটে আমি সত্যি সত্যি ফুটো করে দেব। ফ্যামিলি ড্রামা শেষ করে মায়া উপরে চলে আসে। আয়নার সামনে এসে শাড়িটা ঠিক করে নেয়। মায়ার চুল অন্যান্য মেয়েদের মতো কোমর অবধি লম্বা না, গলার নিচে 3 কি 4 ইঞ্চি লম্বা। চুলগুলোকে একটু কুকড়িয়ে নিল। ঠোঁটে লিপস্টিক ঠিক করে হাত ঘড়ি পরে নিল। অতঃপর ফোনটা হাতে নিয়ে তারেকের সাথে কথা বলতে বলতে বের হয়ে যায়। অফিসে অনেক কাজ জমা হয়ে আছে। তারেককে বলে, আমি বের হয়ে যাচ্ছি, তুমি সর্দার বাড়িতে এসে পায়েস আর কিছু ফল নিয়ে যেও। আমি দুপুরে ওখানে আসবো। বলেই কল কেটে দেয় মায়া। বাইরে এসে এদিক ওদিক তাকালো। নিজের গাড়িটা আনা হয়নি তার। আনবেই বা কিভাবে? বিয়ে করে সর্দার বাড়িতে আসবে এমনটা তো বুঝেনি সে। মায়া ভাবলো আজ সে রিক্সায় করে যাবে, কিন্তু হঠাৎ করে গ্যারেজ থেকে গাড়ির শব্দ কানে ভেসে আসলো। সেদিকে তাকাতেই মায়া দেখতে পেল রাজ পিছনের সিটে বসে আছে, সামনে ড্রাইভার আছে। মায়া সেদিকে তাকিয়ে পাত্তা দিল না, নিজের মতো যেতে নেয়। অনেক নাটক করেছে আজ, সে এখন আর নাটক করতে ইচ্ছা করছে না, বিশেষ করে রাজের সামনে তো না। এই রাজ খুবই চালাক, মায়ার সমস্ত অভিনয় বুঝে নেয় সে। এটা মায়া হাড়ে হাড়ে বুঝেছে। মায়া নিজের মতো হাঁটতে থাকলেও রাজের গাড়িটাও সামনে এসে দাঁড়ায়। মায়া বিরক্তিকর চাহনি দিল। এতে কি আদৌ রাজের যায় আসে? সে এক টেডি হাসি দিয়ে গাড়ি থেকে নেমে বলে, গাড়িতে ওঠো মায়াবতী। নো নিড মন্ত্রীমশাই। বাট আই নিড মায়াবতী। বললাম তো প্রয়োজন নেই। ইংরেজি বুঝি না তো আমি। বলেই মায়ার হাত ধরে গাড়িতে বসিয়ে দেয় রাজ। মায়া কিছু বলল না। বর্তমানে সে লোক সমাজে এই মন্ত্রীর বদনাম করবে, বুঝতেও দিবে না কাউকে যে বউ হয়ে এসে বিষ ঢালছে বরের জীবনে। তাই চুপ করে আছে মায়া। ড্রাইভার এক মনে গাড়ি চালাতে ব্যস্ত। রাজ তাকে এক পলক দেখে মায়ার কাছে নিজের মাজাটা এগিয়ে দিল। আর চোখে দেখলো মায়া। আবারও ফিরে তাকালো জানালার দিকে। মায়ার এই চোখের পাতা নাড়ানো খুব ভালোভাবেই দেখেছে রাজ। বউয়ের থেকে লাইসেন্স পেয়ে যেন রাজের মন বানরের মতো লাফাতে শুরু করলো। তাই তো সে আর ধীরে ধীরে না এগিয়ে সোজা মায়ার গায়ে ঘেঁষে বসে। মায়া এবার রাজের দিকে অগ্নিদৃষ্টি দিয়ে বলে, সোজা জানালা দিয়ে আমাকে বাইরে ফেলে দিলেই তো হয়ে যায়। রাজ জিহবায় কামড় দিল। ঠোঁট দিয়ে জিহবার এমনভাবে চুচু শব্দ করলো যেন তার খুব খারাপ লাগবে এমন করলে। মায়ার কোমরটা জড়িয়ে নিজের দিকে এগিয়ে আনলো রাজ। মায়া রাজের কানের কাছে মুখটা নিয়ে বলে, হারিয়ে যাচ্ছি না আমি যে এক্ষুনি কাছে আসতে হবে? সামনে ড্রাইভার আছে, দেখবেন তো নাকি? রাজ মায়ার কানের কাছে মুখ নিয়ে বলে। বউকে ভালোবাসবো আমি, ড্রাইভার কি করবে শুনি? মায়ার কানে আর গলায় রাজের গরম নিঃশ্বাস। সবকিছুকে উপেক্ষা করে মায়া বলে, উনি কি ভাববেন? এতগুলো টাকা খরচ করে বিয়ে করলাম আমি, এতগুলো টাকা দিয়ে ড্রাইভার রাখছি আমি, এতগুলো টাকা খরচ করে গাড়িটাও কিনেছি আমি, এখন রোমান্স করতেও লোকের পড়া করবো আমি? এটা কিন্তু আমার মতো বোকাশোকা জামাইয়ের প্রতি অন্যায় হয়ে যাচ্ছে মায়াবতী। আপনি বোকা শোকা? সেটা বড় কথা নয়, বড় কথা হলো একটু কাছে আসো। কাছেই তো আছি। আরও কাছে আসো। বিরক্তিকর, দূরে সরে বসুন। রাজ কোমরে ব্যথা লাগার অভিনয় করে বলে, কমরটাও দেখে সরছে না বউ। আমার দিকে তো আপনার কোমরটা ভালোই ছুটে আসছিল। আমি কি করবো বলো? আমার কমরটা বড় অবাধ্য, বউকে পাশে পেলে তার কাছে ছাড়া কোথাও যেতে চায় না। মায়া বিরক্তিতে চুপ করে থাকে। রাজ মায়ের হাতটা ধরে উপরে উঠায়, আঙ্গুল দিয়ে মায়ের হাতের উপর নাচাতে থাকে। রাজের এহেন কাণ্ড ধৈর্য নিয়ে দেখছে মায়া।
কিছুক্ষণ ধৈর্য ধরার পর এখন সে নিজেই বিরক্ত, তাই ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নেয়। রাজ এটা দেখে মায়ার কোমরের নিচ থেকে হাত বোলাতে শুরু করে। মায়ার হাতের বড় বড় নখগুলো রাজের হাতে বসিয়ে দেয়। রাজ হাত না সরিয়ে মায়ার কানের কাছে মুখ নিয়ে বলে, এভাবে হার্ড রোমান্স করতে চাইনি তো মায়াবতী। তুমি কি হার্ড রোমান্স করতে চাও? আমি কিন্তু অমত করবো না, বিকজ আই এম ইউর হাজব্যান্ড ফর রোমান্স অ্যান্ড লাভ। মায়া মুখটা উঁচিয়ে কিছু কটু কথা শুনিয়ে দিতে চায়, কিন্তু রাজ সে উঁচু মুখটাতে তার ঠোঁট দিয়ে ছুঁয়ে নেয়। ঠোঁটটা বের করে ড্রাইভারের দিকে তাকিয়ে প্রশ্ন করে। বলো তো আমার সানগ্লাসটা কোথায়? ড্রাইভার গাড়ি চালানোতে মন দিয়ে আছে, সে কি জানে নাকি? আন্দাজে বলে। আপনার চোখে স্যার। আন্দাজে বলা কথাটা ছিল ভুল। রাজের সানগ্লাস ছিল সিটের সামনে। রাজ দুষ্টু হেসে মায়ের কানে মুখটা রেখে ফিসফিস করে বলে, ওই বেটা আমাদের দিকে তাকাবে না মায়াবতী। তো তো কিছু না, চোখ বন্ধ করো, আমি স্বামীর দায়িত্ব পালন করি। বলেই রাজ মায়ার ঠোঁটে এবার নিজের ঠোঁট ডুবিয়ে দিল। মায়া চোখটা বড় বড় করে আছে, নিজের গায়ে সর্বশক্তি দিয়ে রাজকে ছাড়ানোর চেষ্টা করছে। চাইলে কি সম্ভব? রাজের কোথায় বিদেশ থেকে ফাইট শেখা, আর সে তো বীরের থেকে বাংলাদেশে শিখেছে। রাজ নিজেও তার হাত দিয়ে মায়ের দুই হাত শক্ত করে ধরে নিজের অধিকার হাসিল করে নিচ্ছে। মায়া নড়াচড়া শুরু করে দেয়। রাজ বিরক্ত হয়ে মায়ের কানের কাছে ঠোঁটটা রেখে বলে, দুষ্টুমি করবে না মায়াবতী, ড্রাইভার বুঝে যাবে তো। বলেই আবারও শুরু করে দিল রাজ। রাজের এই ঠোঁটের কাজ চালানোর মাঝেই গাড়িতে জোরে ঝাঁকা লাগে। রাজ একটু সরে যায়, ঠোঁটটা হাত দিয়ে মুছে ভ্রু কুচকে ড্রাইভারের দিকে তাকিয়ে প্রশ্ন করে। গাড়ি এভাবে থামালে কেন? সামনের দিকে দেখেন স্যার। রাজ সামনে তাকাতেই দেখলো সামনে কিছু গুন্ডা মুখে মাস্ক পরে দাঁড়িয়ে আছে। পিছনে তাকাতেই দেখলো পিয়াসের গাড়িটা আসছে, কিন্তু ওরা আসার আগেই রাজের গাড়ির পিছনে আরো কিছু গুন্ডা হাজির হয়। ওরা গার্ডদের গাড়িগুলো ঘেরাও করে আছে। মায়া ও রাজ ভ্রু কুচকে দুজন দুজনার দিকে তাকালো। রাজ কিছু একটা ভেবে ফোন বের করে কাউকে মেসেজ দিল, অতঃপর গাড়ি থেকে বের হয়। একসাথে গাড়ি থেকে মায়া ও রাজ বের হয়। সামনে গুন্ডাগুলোর লিডার বলে ওঠে, সাহমির রাজকে একা পেয়েছি, ওকে ধর সব্বাই, মেরে এখানেই শেষ করে দিতে হবে। আরেকজন বলে ওঠে, কিন্তু বস, আমাদের তো মেয়েটাকে নিয়ে কোনো কথা বলেনি। আরে বলেনি তো কি হয়েছে, ওকেও ওপারে পাঠাতে হবে, দেখছিস না একসাথেই আছে। বলেই দুই দল করে দুই দিকে যায় ওরা। মায়া আর রাজের কাছে এসে ওদের আক্রমণ করতে গেলে দুজনেই তাদের পা দিয়ে লাথি মেরে সরিয়ে দেয় গুন্ডাগুলোকে। রাজের এমন করাটা স্বাভাবিক, ছেলে মানুষ মারামারি জানে, কিন্তু মায়া যেভাবে ওদেরকে লাথি দিল যেন ফাইট শিখেছে। গুন্ডা ছেলেটা পুরো মাটিতে শুয়ে পড়ে। ওদের লিডার দাঁড়িয়ে শুয়ে থাকা ছেলেটাকে লাথি দিয়ে বলে, শালা, গায়ে কি শক্তি নেই? মেয়ে মানুষের কাছে লাথি খেয়ে চেক গায়ে থাকো। গুরু, মেয়ের তো নয়, যেন অ্যাটম বোম। এমন জোরে লাথি দিল যে আমার হাতটাই ব্যথা করছে, অবশ হয়ে গেছে জায়গাটা। তাই নাকি? তাহলে আগে আমি ওই মেয়ের সাথেই ফাইট করে নিই, তারপর না হয় মন্ত্রীকে দেখা যাবে। বলেই মায়ার দিকে এগোতে নেয়। মায়া এটা দেখে শাড়ির আঁচল কোমরে গুজে নেয়। রাজ এবার রিল্যাক্স করে গাড়িতে হেলান দেয়। সামনে দাঁড়িয়ে থাকা আরেকটা গুন্ডা ছেলে বলে ওঠে, ওই, তোর বউকে মারতে যাচ্ছে, মনে কি ডর বই নেই? রাজ তাকে আরেক লাথি দিয়ে বলে, আবে বেটা, ভয় ডর হলে আমার তোদের জন্য হয় রে। আমার যে অ্যানাকোন্ডা বউ তোদের এমন অবস্থা করবে যে হসপিটালে ঠিক চিকিৎসা পাবি না। বলতে না বলতে লিডারের হাতটা ধরে মুচড়ে রাখে মায়া। হাতটা অনেক জোরেই মুচড়ে ধরেছে। লিডারের মুখ থেকে বের হচ্ছে চিৎকার, যেটা শুনে রাজ বলে ওঠে। আবে বেটা আসতে ছিল, কান ফেটে গেল আমার। মায়া ওই লিডারকে নিচে ফেলে দিয়ে উঁচু হিল পরা পা দিয়ে ওর আরেক হাত পিষতে থাকে। এবার লিডার চিল্লিয়ে বাকিদের বলে ওঠে, হাঁ করে দেখছিস কি, যা ওদেরকে একসাথে ধর। ওরা মায়ার রাজের দিকে এগুতে আসলে রাজ ওদেরকে মেরে মাটিতে শুইয়ে দেয়। অন্যদিকে মায়া লিডারের পকেট থেকে ছুরি নিয়ে অন্য লোকদের যাকে সামনে পাচ্ছে তার গায়ে আঘাত করতে থাকে। অবশেষে সবাই কুপোকাত হয়ে পড়ে আছে। মায়া ওর শরীরের সর্বশক্তি দিয়ে লিডারের গায়ে লাথি মেরে বলে, আমি মেহরুন জাহান মায়া, আমার কাছে আসার চেষ্টা করবি তো ত্যাগ করবি এই দুনিয়া। মায়া এখন হিংস্র হয়ে উঠেছে। গায়ে সর্বশক্তি দিয়ে লাথি মেরেই যাচ্ছে লিডারকে। ছুরি দিয়ে যেই তাকে আঘাত করতে নিবে অমনি রাজ এসে মায়ের কোমর ধরে উঁচু করে নিয়ে অন্য প্রান্তে আসে। মায়া তবুও হাত পা ছোড়াছুড়ি করছে। এদেরকে দেখে এখন মনে হবে টম এন্ড জেরি, মাথায় রাগ চেপে আছে তাই লাফালাফি। আর রাজ তাকে কোমর ধরে উঁচু করে নিয়ে আসছে। এদেরকে আজ শেষ না করা অবধি মায়ার শান্তি নেই। মায়া চিল্লিয়ে বলে ওঠে, ছাড়ুন আমাকে, আমি আজ ওদেরকে একদম শেষ করে ছাড়বো। আপনি ছাড়ুন আমায়। মায়াবতীর মাথায় বার গেছে রে প্রিয় বেবি, তাড়াতাড়ি তোমাদেরকে ফাইট শেষ করে এদিকে আসো। আমার বউ বারবার কিছু করার আগে তোমার লোকগুলোকে নিয়ে চলে যাও। মায়া অগ্নিদৃষ্টি দিয়ে তাকে ঝাড়ি মেরে বলে, মজা করছেন আপনি? আরে না, বউর সাথে মজা করা যায় নাকি? বউকে তো পেমেন্ট ডোজ দিতে হয়, মাথা ঠান্ডা করতে হবে। দেখছি তোমাকে এখন।
পিয়াসার বাকি গার্ডগুলো মারামারি শেষ করে চলে এলো এদিকে। ঠিক তখনই পুলিশের গাড়ি চলে আসলো। পুলিশ বের হয়ে সবাইকে নিয়ে যায়। রাজ পুলিশের কাছে এসে সিরিয়াস হয়ে কাঠিন্য কণ্ঠে বলে, ওদেরকে এমন থেরাপি দেবে যেন ওরা বলে দেয় কে ওদেরকে পাঠিয়েছে। ওকে স্যার। পুলিশ যেতেই রাজ শক্ত রাগান্বিত চোখ জোড়া স্বাভাবিক করে মায়ার দিকে তাকালো। মায়ার আগে এখনো হাঁসফাঁস করছে। রাজ এসে মায়ার হাত ধরতে নিলে মায়া ঝাটকা মেরে সরিয়ে নেয়। রাজ বুঝলো এবার তার মায়াবতী পুরো রক্তবতী হয়ে গেছে। তাই আর কোনো কথা না বলে মায়ের দুই হাত তারই শাড়ির আঁচল দিয়ে বেঁধে গাড়িতে উঠল। পিয়া সাহা হয়ে ওদেরকে দেখে বিড়বিড় করে বলে, একজন সাইকো তো আরেকজন লুচ্চা প্লাস সাইকো। গার্ড হেসে দেয়। পিয়াস ওদেরকে চোখ গরম দিয়ে বলে, চলো, কাজ আছে আমাদের। সোনালি কারোর সাথে ফোনে কথা বলা শেষ করে পাশে তাকিয়ে দেখে মালিনী আছে। সোনালি বলে ওঠে, নতুন আপডেট পাওয়া গেছে। কি? শাহানা পারভিন মানে মেহুনের প্রথম বউয়ের সেই গার্মেন্টস ওপেন হয়েছে। এটা কিভাবে সম্ভব? ওদের পরিবারের কেউই তো বেঁচে নেই। সেটাই তো আমি ভাবছি। মোহনা আর শাহানা তো সেই দিনই নিঃস্ব হয়ে যায়। শাহানার অ্যাক্সিডেন্ট নিজের চোখেই দেখেছি আমরা। এদিকে মোহনা তো লাপাত্তা, ও আবার ফিরে আসেনি তো। এটা কি সিনেমা নাকি যে ওইটুকু পুচকে মেয়ে এত বড় ক্ষমতার সাথে ফিরে আসবে? আসতেও পারে। তাহলে এই বাড়িতে আসছে না কেন? স্বামীর রাজকে স্বামীর পরিচয় দিয়ে তো তাকে অনেক কিছুই করার কথা। যে ডোজ আমরা দিয়েছে তাতে কি আর সে চাইবে রাজকে স্বামীর পরিচয় দিতে? একেবারে এই বাড়ির থেকে বিদায় দিতেই তো ওই দিন আমরা প্ল্যান করেছিলাম। মালিনী হেসে দিয়ে বলে, সেই এক ঢিলে দুই পাখি মেরেছি। বেচারা রাজ বিদেশে পড়াশোনা করেছে, ও জানতেও পারল না তার পুতুল বউ আর শাশুড়ির সাথে কি হচ্ছে। এদিকে রাজের যমজ ভাই যে কি না মানসিক রোগী, তার ব্রেন ওয়াশ করে আমরা মোহনাকে নির্যাতন করেছি। একদিন তুমি শাহানাকে অত্যাচার করেছো, আরেকদিকে মোহনাকে তাজ। যদি মোহনা ফিরেও আসে তো আমাদের কোনো চিন্তা নেই। ওর প্রথম টার্গেট থাকবেই তো ওর পুতুল বর মানে রাজ। যেটা আসলে করেছে ওই তাজ, যে এখন পুরি লাপাত্তা। বলেই হেসে দিল দুজনে। অথচ তারা জানেই না তাদের গুটি পাল্টে যাচ্ছে। রাজ তার ভালোবাসা দিয়ে তার মায়াবতীকে নিজের করে নিচ্ছে। সোনালি এবার হাসি থামিয়ে বলে, আমি ভাবছি একবার ওই গার্মেন্টসের দিকে যাব। শিবপুর গার্মেন্টস এর ওনারকে দেখতে হবে। কেন? কারণ সে যেই হোক না কেন, আসলে তো তার পরিচয় মোহনা সর্দার, যাকে জীবিত রাখা মানে আমার মিহিরের অধিকার এই বাড়ি থেকে অনেকটাই অর্ধেক পর্যায়ে চলে যাওয়া। মোহনা তার ব্যবসাটা পেয়ে যাবে। মহসিন সর্দার কিন্তু এই বাড়ি লিখে দিয়েছিল রাজের নামে, আর মোহনার জন্য আমাদের বংশীয় ব্যবসা। মোহনা আসলে ওই তো পেয়ে যাচ্ছে। তাহলে আর আমার ছেলে সে কি পাবে তাহলে? কথাটা ঠিক। এদিকে আমার ছেলেটা যে কোথায় কে জানে। কতটা না খুঁজেছি তাকে আমি, আজও পেলাম না। ওদের জন্যই আমার ছেলেটা আমার কোল থেকে হারিয়ে গেল। সোনালি মিহিরকে টেক্সট করলো। বিপরীতে মিহির জানালো সে আসবে কিছুদিন পরেই, যেটা দেখে সোনালি হেসে দেয়। মালিনীকে বলে ওঠে, বর্তমানে তুমি তোমার নতুন বউ মায়াকে একটু আদর যত্ন করো। মোহনাকে ওর শত্রু বানাতে কাজে দিবে। আফটার অল একজন রাজের ছোটবেলার বউ তো আর একজন রাজের আসল বউ। মালিনী মাথা নাড়ালো। ওরা তো জানেই না ওরা যাকে দুজন ব্যক্তি মনে করছে তারা আসলে একজনই। গাড়ি থামলো মায়ার ফ্যাশন হাউসের সামনে। গাড়ি থামতে মায়ের হাতের বাঁধন খুলে দেয় রাজ। রাজের রুমাল দিয়ে এতক্ষণ মায়ের মুখ বেঁধে রাখা ছিল, যার কারণে মায়ের যত তিক্ত কথা একটাও রাজ শ্রবণ করতে পারেনি। এর জন্য নিজেকে পারফেক্ট স্বামী বলে নিজেই সম্বোধন করলো রাজ। মায়ের মুখটা খুলেই ভাবের সাথে বলে ওঠে, বউয়ের গালি থেকে বাঁচতে হলে বউর মুখ বেঁধে দিতে হয়। তাহলে বউ যা গালি দেবে তার স্বামীর কানের উপর দিয়ে চলে যাবে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি গালি দিই না। কড়া কথা তো ঠিকই শুনিয়ে দাও। ড্রাইভার বাইরে চলে গেল। সে তার কাজে ব্যস্ত। রাজ মায়ার কানের কাছে এসে বলে, মন দিয়ে কাজ করে বাড়ি চলে যাও। কাল রাতের অর্ধেক বছর এখনো বাকি আছে। প্রস্তুত থাকো মায়াবতী, ফর আওয়ার স্পেশাল বাথরুম বিলাস। বাসর করার খুব শখ, তাই না? স্বামী হয়েছি তো বাসর করার জন্য। ওই বাসর আজ আপনার জেলে হবে। তাহলে কমিশনারকে কল দিয়ে বলি ফুল টুল নিয়ে থানায় যেতে। যদিও সবাই অবাক হবে, কিন্তু বউ তো আমার ঘর ছাড়া সব জায়গায় বাসর করতে চায়। মুখে লাগাম দিন আপনি। বউয়ের সামনে মুখে লাগাম আসে না মায়াবতী। আপনার সাথে কথা বলাটাই আমার বোকামো। মায়া গাড়ির দরজাটা খুলতে নিলে রাজ মায়ের হাত
ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়, মায়ার ঠোঁটের উপর হাত বুলিয়ে বলে, বেঁধে রাখার জন্য ঠোঁটে খুব ব্যথা করছে তাই না? ব্যথা দিয়ে আবার দরদ দেখানো হচ্ছে? ব্যথা দিয়েছিলাম তোমার কারণেই, আর দরদ দেখছি আমার কারণে। মানে? তুমি এত দুষ্ট যে তোমার মুখটা বেঁধে রাখতে হয়, ফলস্বরূপ তোমার ঠোঁটে ব্যথা পেতে হয়। আর এই ঠোঁটে রাজত্ব করার মালিক যেহেতু আমি, তাই দরদ আমারই হবে, তাই না? বলেই রাজ মায়ার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেরি না করে ছেড়ে দেয়। মায়া চুপ করে আছে। শত্রু হলেও স্বামী তো, বেশি কিছু করলে স্বামীর অধিকার নিয়ে যে প্রশ্ন উঠবে এটা সে খুব ভালো করেই জানে। রাজ মায়ার চোখের দিকে তাকিয়ে বলে, তোমার মাঝে যত ব্যথা বিরাজ করে সব আমি সারিয়ে দেব। আমার এই ব্যথার একমাত্র কারণ তো আপনি। তাহলে আমি সেই ব্যথা কামনার দায়িত্ব মাথা পেতে নেব। মায়া কোনো কথা না বলে গাড়ির দরজা খুলে চলে যায়। মায়া পেছনে না ঘুরে সোজা হাঁটতে থাকে। রাজ সিটে মাথা এলিয়ে রেখেছে। মায়া কিছুটা দূরে যেতে রাজ চোখে সানগ্লাস দিয়ে গলা উঁচিয়ে বলে, আবে এই মায়াবতী! মায়ার পা থেমে গেল। মনের মধ্যে শীতল হাওয়া বয়ে গেল, তবুও মুখে কাঠিন্য প্রকাশ করে পিছু ফিরল। রাজ ঠোঁটে দুষ্টু হাসি রেখে বলে, আমার বক্ষে তোমাকে স্বাগত মায়াবতী। বলেই বক্ষতে আঙ্গুল দিয়ে ইশারা করলো রাজ। মায়া কোনো উত্তর না দিয়ে চলে গেল। মায়া চলে যেতে ড্রাইভার এসে গাড়িতে বসলো। রাজ ড্রাইভারের মাথায় টোকা দিয়ে বলে, নিজে একা একা সিগারেট খেয়ে আসলে, আমারটা কোথায়? ড্রাইভার দিল সিগারেট। গাড়ির গ্লাস উঁচু করে লাগিয়ে ভিতরে বসে সিগারেটের সাথে কোথাও মগ্ন হয়ে আছে রাজ। ড্রাইভার গাড়ি চালাতে ব্যস্ত। ড্রাইভার এবার রাজের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, আপনাকে চিন্তিত লাগছে স্যার। ওই একটু আসি চিন্তায়। কেন? পিঠ পিছনে নিজের লোকেরা যে আমাকে আঘাত করতে ব্যস্ত। বাইরের লোকদের কথা আলাদা, কিন্তু নিজের লোকেরা যদি আঘাত করতে আসে, এটা যেন মৃত্যু যন্ত্রণা দিয়ে যায়। রাজ সিগারেট শেষ করে কাঁচ নামিয়ে সিগারেট ফেলে দিল। অতঃপর আবারও কাঁচ উঠালো, মুখে কিছু স্প্রে করলো যেটা গন্ধ নিবারণ করে। ড্রাইভার এটা দেখে বলে, ম্যাডাম যেগুলো পছন্দ করে না আপনি ওগুলো ত্যাগ করলেই তো পারেন। আরে তোমার ম্যাডাম আজ তো আমিটাকে তো পছন্দ করে না, নিজেকেও কি তাহলে ত্যাগ করে দেবো এই পৃথিবী থেকে? ড্রাইভার কিছু বলতে পারল না। এমন কথার মাঝে কি উত্তর আসে, তাও আবার এক মন্ত্রীর সাথে, এটাই তার জানা নেই। আবার অনেক সময় উত্তর জানা থাকলে উচ্চবিত্ত পদবীদের জন্য অনেকে চুপ থাকে। রাজ জানে সে তার ভারত্ব বজায় রাখছে, তাই নিজে থেকেই বলে, যেদিন থেকে মায়াবতী আমাকে তার জীবনে নির্দ্বিধায় গ্রহণ করে নেবে, সেদিন থেকে তার অপছন্দের সকল জিনিস আমি বর্জন করে দেব। কারণ বর্তমানে তার অপছন্দের তালিকায় আমি নামক ব্যক্তিটা গেঁথে আসছি। আর সকল কিছু বর্জন করতে হলেও আমাকে তার থেকে সরে আসতে হবে, যেটা আমি কিছুতেই পারবো না। খুব ভালোবাসেন আপনি তাকে? নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবাসি আমি আমার মায়াবতীকে। যে ভালোবাসা নেই কোনো চাওয়া পাওয়ার, আছে শুধু নিজের বক্ষে আগলে রাখার আকাঙ্ক্ষা। ড্রাইভার হাসলো শুধু। মন্ত্রীর আসন পাওয়ার পরেও এতগুলো বছর একা জীবন পার করেছে। কত কত প্রপোজাল এসেছিল, কিন্তু গ্রহণ করেনি রাজ। সে তো অনেক পুরনো ড্রাইভার, তাই প্রায়ই খোঁজ খবর রাখে। এতগুলো বছর সে শুধু দেখেছে রাজকে সৎ হয়ে সকলের পাশে দাঁড়াতে। যখন দেখেছে উপর থেকে তার প্রতি চাপ এসেছে, তখন সে থেমে থাকেনি, বরং লুকিয়ে হলেও সবাইকে আড়ালে সহায়তা করেছে। নিজের অফিসে এসে বসলো রাজ মাত্র। এর মাঝে পিয়াস কিছু ফাইল দিল, ওগুলো দিয়ে বলে, আপনার নামে এই অবজেকশন এসেছে স্যার। শুধু তাই না, ঘটনাচক্রে আপনার উপর দোষ চাপানো হয়েছে। আপনি নাকি গার্মেন্টস থেকে মেয়েদের কিডন্যাপ করিয়ে বিদেশে পাচার করে দেন। রাজ ভ্রু কুচকে তাকালো। পিয়াস শুকনো ঢোক গিলে বলল, না মানে, আমাদের দলের একটি ছেলে নাম রকি, ও এতদিন আমাদের দলে ছিল। বাজারে আর যানবাহন এলাকায় লুটপাট করে বেড়ায় দিনকে দিন। যেহেতু ও আপনার দলের, তাই আপনাকেই এসবের দায়ভার নিতে বল। আর এই কেসে যদি আপনি 24 ঘন্টার মধ্যে কোনো সমাধান দিতে না পারেন, তাহলে আপনাকে অ্যারেস্ট করা হবে। সকল প্রমাণ আপনার বিরুদ্ধে। রাজ চুপ করে শুনছে। পিয়াস একটু ঘাবড়ে আছে। এটা দেখে রাজ বলে, আরও কিছু কি বলতে চাও? আপনার কথা মতো তদন্ত করেছি। কি জানতে পারলে? আপনার নামে এই এলিগেশন অন্য কেউ না, মায়া ম্যাম দিয়েছেন। রাজ চোখটা বন্ধ করে চেয়ারে মাথা এলিয়ে দেয়। মনের মধ্যে কষ্টের গভীরতা সেই বুঝতে পারছে শুধু। বইয়ের সাথেই তার যুদ্ধ, হয়তো এখনই একটু চোখ ভিজতে পারে, কিন্তু পুরুষ মানুষের মনটা খুবই শক্ত। তাই তো রাজ কান্না করবে না। পিয়াস সান্ত্বনা দিতে বলে, আমার মনে হয় ম্যাম ভুল বুঝছে আপনাকে। কারণ ম্যাম তো আর গার্মেন্টস থেকে মেয়েদের কিডন্যাপ হওয়ার জন্য প্রেশারে আছে। হয়তো যে 3জন মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের পরিবার চাপ দিচ্ছে তাকে, তাই এমন করেছে। রকির সাথে আমাদের দলের আর কে কে ছিল? আমাদের দলের কেউ ছিল না, কিন্তু অন্য দলের কিছু চেলাবুলা ছিল। এটা আমরা চিনেছি, কারণ এর আগে মন্দির ভাঙায় ওরা যুক্ত ছিল। রাজ কিছু ভেবে মৃদু হেসে বলে,
আজকে তোমাকে একটা নতুন চাকরি দেব। কি স্যার? মাছ বিক্রেতা হবে তুমি। পিয়াস অবাক হয়ে বলে। কেন স্যার? রাজ ঠোঁটের দুষ্টু হাসি রেখে বলে, প্রিয় বেবি কেমন যেন একটু মাছ বিক্রেতা হতে পারবে না? সেদিনই তো আপনার জন্য আমাকে ভিখারি শাস্তি হলো, আজ আবার মাছ বিক্রেতা কেন? আমার শত্রু খুঁজে বের করার জন্য তোমাকে তো একটু ছদ্মবেশ নিতে হবে প্রিয় বেবি। আপনি এসবের জন্য আমাকেই খুঁজে পেলেন? তুমি একমাত্র আমার আশা ভরসা, যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। এতটাই বিশ্বাস যে একবার ভিখারি তো আরেকবার মাছ বিক্রেতা সাজাবেন? আমি আমার বউকে এত বিশ্বাস করতে পারি না যতটা তোমাকে বিশ্বাস করি প্রিয় বেবি। তাই তো ভালোবেসে সকল সহজ কাজ তোমাকেই দিই। পিয়াস জানে এই লোকের সাথে কথায় সে পারবে না, তাই হার মেনে বলে। আচ্ছা, আমাকে কি কি করতে হবে বলুন। রাজ সব বুঝিয়ে দিল। পিউ সম্মতি দিয়ে চলে গেল। রাজ মাথাটা চেয়ারে আবারও এলিয়ে দিয়ে ভাবছে কিভাবে কি ঠিক করবে। সব থেকে বড় কথা, সে আজও জানতে পারলো না মায়ার সাথে সেদিন কি এমন হয়েছিল যে মায়া তাকে ঘৃণা করে। কার থেকে জানতে পারবে সে? মাহমুদ সর্দার তো গ্রামে ছিলেন তখন, তাই সেও কিছু জানেন না। দুশ্চিন্তার মাঝেই মাহমুদ সর্দারের কণ্ঠ কানে ভেসে আসে, শুনতে পায়। আমার ছেলেকে এতটা দুর্বল আমি কখনো হতে দেখিনি। রাত চোখটা মেলে সামনে তাকাতেই বাবাকে দেখে হাঁপ ছাড়ল। মাহমুদ সর্দার এসে সামনে চেয়ারে বসলেন। পিছন থেকে একজন এসে চা দিয়ে গেল। মাহমুদ সর্দার অর্ডার করে এসেছিলেন। লোকটা চলে যেতে রাত চায়ে চুমুক দিয়ে বলে, তোমার বৌমার হয়ে এত যুদ্ধ করলে আর তোমার সেই বৌমাই আমাকে শাসিয়ে গেছে। কি বলেছে সে? বললো আজকে নাকি বাসর আমাকে জেলে বসে করতে হবে। বাসর তো কাল হলো, আজ আবার বাসরের কথা উঠলো কেন? বাসর হয়নি বাবা। দরজার কাছে কেউ চুচু করে উঠল। রাজ তাকিয়ে দেখলো রুদ্র দাঁড়িয়ে আছে। সাদা রঙের ফর্মাল ড্রেস আর দুই পাশে চিকন কালো বেল্ট সেট করা। দেখতে একদম সিআইডি অফিসারের মতো লাগছে। আসলেই তো সেই প্রফেশনের। রাজ রুদ্রকে দেখে বলে, এই যে এসেছে আরেকজন আমার সংসার নিয়ে খোঁচা দিতে। বাসরটাও ঠিক মতো করতে পারলো না মন্ত্রী মশাই, আফসোস তো হবেই। দোয়া করি আমার বউয়ের মতো তোমার বউয়ের জন্য হাঁপানি রোগ না হয়, তখন বুঝবে কষ্ট। আমি হাঁপানির ঔষধ নিয়েই যাব বাসরে। শুধু হাঁপানি না, যত প্রকার রোগ আছে সবগুলোর ঔষধ রেডি করে রাখবো, যাতে বাসরটা ইনকমপ্লিট না হয়। ওটা বাসর ঘর হবে নাকি ফার্মেসি? দুটোই। মাহমুদ সর্দার দুজনের কথা থামিয়ে বলেন, তোমাদের মাঝে যে আমি আছি এটা দেখতে পাচ্ছ? রুদ্র মাহমুদ সরকারের কাঁধে হাত রেখে একটু আদুরে কণ্ঠে বলে, তুমি তো আমাদের বন্ধু হও, বন্ধুর সামনে এগুলো বলাই যায়। বলেই রাজ আর রুদ্র হেসে দেয়। মাহমুদ সর্দার রুদ্রকে ভয় দেখাতে বলে, ভালোবাসে না কে বললো? তোমার মেয়ের ফেচ ফেচ কান্না আমি দেখিনি মনে হয়। কবে যে এসব ঝামেলা মিটবে কে জানে। আসল সূত্রের খোঁজ না পেলে কিছুই সমাধান হবে না। আমার বউ যেমন আমাকে ভুল বুঝবে, তোকেও তোর হবু বউ ভুল বুঝবে। রুদ্র রাজের থেকে ফাইল নিয়ে ঘাটাঘাটি করছে আর বলে, ওই গুন্ডাগুলোকে প্রশ্ন করা হচ্ছে। জানতে পারলাম কোনো মহিলা তাদেরকে 5 লাখ টাকার বিনিময়ে এই কাজ করতে বলেছে। ফোন কেড়ে নিয়েছি। কল হিস্টোরি একটা লিস্ট করা যাবে, এরপর বাকি তথ্য দেওয়া যাবে। ভাবা যায় প্ল্যান করে সামনে গিয়েছে, গুন্ডা রেখেছিল যাতে শেষ করে দিতে পারে। রাজ কিছু ভেবে মাহমুদ সর্দারের উদ্দেশ্যে বলে, আমার মাঝে মাঝে না আফসোস হয় বাবা। কেন? তোমাদের জেনারেশনে কেন বাড়িতে সিসি ক্যামেরা ছিল না? থাকলে বাসায় কে কি করেছিল জানা যেত। এমনভাবে বলছো যেন ওই সময় তুমি পৃথিবীতে আসোনি। পৃথিবীতে ঠিকই এসেছিলাম, কিন্তু কোনো কাজে ছিলাম না। তুমি কাজের হয়ে আমার একটা উপকারে আসলে না। শুধুমাত্র তোমার বউয়ের ঘটনার জন্য আমাকে অকাজের বানিয়ে দিলে তুমি। বউয়ের জন্য আমি সব পারি বাবা। আর এই বৃদ্ধ বাবার জন্য কি করতে পারো তুমি? বৃদ্ধ বাবার জন্য নিজেকে বাবা বানিয়ে তোমাকে দাদু ডাক শোনানোর অধিকার দিতে পারি। রুদ্র ফাইলগুলো দেখতে দেখতে হেসে দেয়। রাজ আর রুদ্র মিলে হাই ফাইভ করে নিল। মাহমুদ সর্দার রুদ্রকে কাছে পেয়েছিল, তাই রুদ্রের মাথায় আলতো চাপড় মেরে চলে গেলেন। শপিং মলে এসেছে বীর, যারা ও মৌ। এক একটা পোশাক দেখছে আর এদিক ওদিক তাকাচ্ছে। যারা কোন জায়গা দিয়ে সে পালাতে পারবে তাই খুঁজছে। অনেক খোঁজার পর পেয়েও গেল। চেঞ্জিং রুমের পাশে ফাঁকা জায়গা একটা জানালা আছে, ওখান দিয়ে সবার চোখ আড়াল করে পালাবে। যারা একটা পোশাক নিয়ে বলে, আমি এটা ট্রাই করি, তোমরা ওদিকটাই বসো, আমি আসছি। মৌ সম্মতি দিয়ে বলে। আচ্ছা। বীর ওর ফোনে ব্যস্ত। যারা প্রথমে চেঞ্জিং রুমে চলে যায়, তারপর দরজা হালকা খুলে দেখলো সবার মনোযোগ কোন দিকে। কেউ তার দিকে তাকিয়ে নেই। বীর তো ওখানেই নেই, তাই যারা দুটো জুতা নিজের হাতে নিয়ে পাশে সেই ফাঁকা জানালা দিয়ে নিচে নামতে থাকে। পেছনের দিকে হয় পাইপ থাকে সেখানে। কষ্ট করে পাইপ বেয়ে নিচে নেমে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, তবে একটু হেসে বলে, অবশেষে ওই খুনির থেকে পালাতে পেরেছি। কিন্তু খুনিটা তো তোমার পিছনে যায় না বোন।
বীরের কণ্ঠ ঠিক তার কান বরাবর গরম নিঃশ্বাসের সাথে। যারা চোখ দুটো আপনা আপনি বড় হয়ে যায়। এত কষ্ট করে পাইপ বেয়ে নামলো, সব বৃথা। বীর ঠোঁট প্রসারিত করে বলে, ইউ ক্যান্ট এক্সপ্লেন ফর মি জানেমন। বিষণ্ণ মনে একা একা বসে আছে রাজ। কানে তার ব্লুটুথ, অপর পাশে আছে পিয়াস। তার কানে ব্লুটুথ, যেটা গামছা দিয়ে কপাল বেঁধে ঢেকে রাখা। সামনে ঝুড়ি ভরা মাছ, এক এক সময় এক একজন এসে মাছ কিনে যাচ্ছে। এর মাঝে এক বৃদ্ধ লোক এসে মাছ দেখতে থাকেন। দুর্ভাগ্যবশত আজকে তার কাছে পিয়াসের সামনের মাছগুলো টাটকা লাগছে, যেগুলো ফ্রেশ আর নদীর দাম হয়তো চড়া হবে। তবুও লোকটা এক এক মাছের দরদাম করতে থাকে। এক ফাঁকে জিজ্ঞাসা করে, ইলিশের কেজি কত করে? পিয়াস জানে বর্তমান দাম, সে ফেসবুকে দেখেছিল, আবার আজকেও পাশের জনের থেকে শুনেছিল, তাই বলে 1700 টাকা। লোকটা শুধু বলল, ও, মন খারাপ করে চলে যেতে নেয়। আবারও একটু পিছে ফিরে তাকায়। পুরনো দিনের মানুষ তিনি। মাছের ব্যাপারে অভিজ্ঞতা তার অনেক বেশি। তিনি দেখেই বুঝতে পারছেন এই মাছে স্বাদ বেশি। সচরাচর পাওয়া যায় না এমন টাটকা মাছ। এগুলো তো এখন বাইরে চলে যায়। লোকটা আবারও এসে বলে, একটু কমানো চাই না? কত রাখতে চান? 1000। বাঙালি দেখি একটুতেই চান্স পেলে লাফিয়ে পড়ে। আগে ইলিশের দাম কত ছিল খেয়াল আছে? তাও আবার সাইজে ছোট। এগুলো ভালো করে দেখেন চাচা, ডিমলা ইলিশ, তাও আবার মন্ত্রীর। বলেও থেমে যায় পিয়াস। এগুলো যে রাজ নিজের মাধ্যমে জোগাড় করে পিয়াসের কাছে পাঠিয়ে দিয়েছে, এটা বলতে যাচ্ছিল। লোকটা মনটা খারাপ করে চলে যেতে নেয়। পাশে মাছ বিক্রেতার কাছে গেল। রাজ এতক্ষণ এগুলো শুনছিল, তাই বলে, ইলিশের দাম আজকের জন্য তোমার দোকানে 500 করে দাও। একেবারে 1-150 করে দেই। রাজ হালকা হাসলো। পিয়াস রেগে আছে। এতগুলো মাছের সামনে বসে থাকতে তার কষ্ট হচ্ছে। তার উপর আবার এক একজন কিছুক্ষণ পর পর এসে মাছ নিয়ে যাচ্ছে। দামে না মিললে গালি পর্যন্ত দিতে থাকে। অনেকে তো আছে মাছ দেখে দামাদামি করে চলে যায়। পিয়াস স্থির হয়ে বসতেও পারছে না। রাজ হালকা হেসে বলে, এবার বুঝলে তো, যারা দিন রাত রোদে পুড়ে পরিশ্রম করে তাদের কত কষ্ট। এই কষ্ট বুঝতে হলে একদিন আপনিও ছদ্মবেশে আসুন। সারাদিন তো আপনি এই এসির মধ্যে বসে থাকেন, বুঝুন আমার কষ্ট। তোমার সাহস তো কম না, মন্ত্রীকে কষ্ট দিতে চাও। আমি কি কম কষ্টে আছি? আরে ওই মাছ বিক্রেতা অন্তত বউটাকে সেবা যত্ন করে, আমার কপালে তো তাও জোটে না। উল্টো বউ আমার নামে মামলা করে বসে আছে। বিয়ে করেছেন হলো না 1 রাত, এর মধ্যে কি এমন যত্ন চান? সেটা বুঝতে হলে তোমার মতো একটা গবেটকে বিয়ে করতে হবে। বাই দ্য ওয়ে, ওনাকে ডেকে আজ অল্প দামে এই মাছগুলো দিয়ে দাও। শুধু ওনাকে না, আর সবাইকে কমে দিয়ে দাও। যদি সন্দেহ করে বলবে তোমাদের মালিকের বিয়ে উপলক্ষে সকাল থেকে যে মাছ ভালো বিক্রি হচ্ছে তাই দুপুরের দাম কমিয়ে দিয়েছে। পিয়াস গলা উঁচিয়ে লোকটাকে ডাক, ও চাচা, আসেন আসেন, এদিকে আসেন। আমার প্রিয় বেবি, আজকে পারফেক্ট মাছ বিক্রেতা হয়ে গেছো। হ্যাঁ, সেই একদিন ভিখারি কণ্ঠে আপনার মন জুড়ে যাই, আরেকদিন মাছ বিক্রেতার। এমন করে না, আমি তোমাকে সিনেমার নায়ক হওয়ার সুযোগটা করে দেবো একদিন। বলি কি, এসব না করে একটা বউ এনে দেওয়ার সুযোগ করে দিলেই তো হয়। মন্ত্রীর এখনো বৈবাহিক সুখ হলো না, তুমি মিয়া এখনই সুখ চাও? স্যাহ। এই বৃদ্ধ লোকটা এতক্ষণে এগিয়ে আসে। পিয়াস তাকে দেখে বলে, মাছের কেজি 500 নেবেন নাকি? লোকটা ভ্রু কুচকে বলে, এত কম দামে কেন? লোকটা যে এর ভিতর কোনো গড়মিল দেখেছে এটা বুঝলো পিয়াস, তাই বলে, আজকে আমাদের মালিকের বউ তারে বাস দিয়েছে, সেই দুঃখে সে সবাইকে কম দামে মাছ দিয়ে ভালোবাসা কুড়াইতে চায়। এদিকে তার দুঃখে আমাকেও সুখ লাগছে, কমে দিচ্ছি টাটকা মাছ। আজ সকালে আনা, নিতে চাইলে নিতে পারেন। লোকটা কোনো কথা না বলে নিজে নিজে দুটো মাছ উঠিয়ে দিল পিয়াসের হাতে। পিয়াস মাছটা মাপতে থাকে। ওদিকে কানে থাকা ব্লুটুথের মাধ্যমে রাজের থেকে শুনছে, আমার বউ থেকে এই বাস আমি তোমার পিছনে ঢুকিয়ে দেবো, হলার পুত। পিয়াস হেসে দিল, পাত্তা দিল না এমন কথার। মন্ত্রী খেপেছে এবার। লোকটা মাছ নিয়ে যাওয়ার পর অনেকে এসেছে মাছ নিতে। এক এক করে লোক জানাজানি হওয়ার কারণে রকির কানে গেল সবকিছু। শুনেই মাথা গরম করে দল নিয়ে আসে বাজারে। মাছের দাম নির্দিষ্ট করে দেওয়া আছে। এদিকে পিয়াস কেন এত কম দামে দিবে? তাহলে তারা কি নিবে? কিছুক্ষণের মধ্যে বাজারে বড়সড় ঝামেলা সৃষ্টি হলো। রাজের কাছে কল এসেছে, তাকে এখন মিটিংয়ে জয়েন হতে হবে। বিরোধী দল মায়াও থাকবে সেখানে, সাথে থাকবে প্রধান বিচারক। দুপুরের খাবারটা খেলো না রাজ। মাহমুদ সর্দার রাজের কাছে এসে বলে, আমি যাব তোমার সাথে। কোনো তখন দরকার নেই বাবা। তোমার নামে মিথ্যা মামলা চলেছে, আমাকেই তো তোমার পাশে থাকা উচিত। বাবা হয়ে আমি একদম দূরে থাকতে পারবো না।
মাহমুদ সর্দার নিজেও চিন্তায় আছেন। রাজের বিরুদ্ধে কোনো স্ট্রং প্রমাণ নেই, কিন্তু যতটুকু আছে ততটুকু এড়িয়ে যেতে পারবে না রাজ। রকির জবানবন্দি যদি হয়ে থাকে রাজের বিরুদ্ধে, তাহলে তো আরও বেশি বিপদ হবে রাজের জন্য। অন্যদিকে তারই বিয়ে করা বউ তার নামে মামলা করে রেখেছে। মন্ত্রী হওয়ার সুবাদে স্ট্রং প্রমাণ না থাকায় তাকে সুযোগ দেওয়া হয়েছে। এই প্রমাণ দেওয়ার এখন সময় এসেছে। 24 ঘন্টার মধ্যে প্রমাণ দেওয়ার কথা উঠেছিল, কিন্তু যে 3জন মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে নিয়ে চাপ দিচ্ছে সবাই। মিডিয়া তোলপাড় হয়ে আছে। সিয়া, হিয়া, মালিনী সবাই টিভির সামনে কিছু দেখায় কিনা দেখার জন্য বসে আছে। সবাই টিভির দিকে অনেকক্ষণ ধরে চেয়ে আছে। এখন জানালো মিটিং লাইভে দেখানো হবে না। হিয়া বিরক্ত হয়ে বলে, সংসদ শুরু হলে ডাক দিস। এখানে বসে থেকে টেনশন নিতে পারছি না। আমি সুইমিং পুলের দিকে যাচ্ছি। সিয়া কোনো কথা বলছে না, চুপ করে অপেক্ষা করছে। সুইমিং পুলের কাছে এসে বসে আছে হিয়া, পানিতে পা ভিজিয়ে বইতে তার চোখ। কিছুক্ষণ পর এদিক ওদিক তাকিয়ে দেখলো কোনো গার্ড নেই এদিকে। ফোনে সময় দেখলো কোনো পুরুষ মানুষ এখন আসবে না, তাই সে সুইমিং পুলে নামলো। ঠিক তখনই সর্দার মহলের দরজা দিয়ে ঢুকলো রুদ্রের বাইক। বাইকটা গ্যারেজে রেখে নিজেদের বাড়ির দিকে যাবে, অমনি দেখলো সুইমিং পুলের পানিতে হাত দিয়ে পানি নিয়ে খেলছে তার হিয়া পাখি। রুদ্র বাইকের চাবিটা আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে হিয়ার দিকে এগিয়ে আসে। সুইমিং পুলের সামনে এসে হাঁটু গেড়ে বসে বলে, তোকে তো এভাবে কখনো সুইমিং পুলের কাছে আসতে দেখিনি। হিয়া রুদ্রের দিকে ফিরে রুদ্রকে দেখে গায়ের কাপড় ঠিক আছে কিনা দেখে নেয়। বিরক্ত হয়ে বলে, এভাবে হুটহাট মেয়ে মানুষ দেখলে চলে আসেন কেন? মানুষের প্রাইভেসি বলতেও তো কিছু আছে। বিড়বিড় করে রুদ্র বলে, লেংটিকাল থেকে তোর প্রাইভেসি দেখেই বড় হয়েছি, আজ আবার নতুন কথা। যাই হোক, বড় হয়েছিস, পরিবর্তন তো হতেই হবে। সমস্যা নেই, বিয়ের পর তোর প্রাইভেসি আমি অনলি মি করে দিব। হিয়া রুদ্রের দিকে ফিরে বলে, কি বিড়বিড় করছেন আপনি? ভাবছি কি? তোর গোসল করতেও চশমা লাগে? চোখের এতটা অধপতন হয়েছে? আপনার চোখের অধপতন হয়নি তো রুদ্র ভাই, ওটা আপনার চোখের হয়েছে। তাই তো রাস্তায় যে কোনো মেয়েকেই পেলে আপনি ঘেঁষাঘেঁষি করেন। আমি মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি করি, এটা শুধু তোর চোখেই পড়ে, আর কারোরটা পড়ে না। হিয়া অভিমান করলো। এই কথার উত্তর তার কাছে থাকলেও সে দিবে না। ধীর পায়ে হেঁটে যেই সুইমিং পুল থেকে উঠতে নিবে, রুদ্রর হাত ধরে সুইমিং পুলে নামে। হিয়া কটমট চাহনি দিয়ে বলে, কি শুরু করলেন আপনি? সত্যিটা বললেই তো হয়। কোন সত্যি? ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে দেখলে যতটা মনে আঘাত হয় ততটা বাকি মানুষের বেলায় হয় না। ভালোবাসার মানুষটি ভালো খারাপ সব দিক যেমন আমাদের নজরে থাকে, অন্যদের বেলায় সেই বিষয়টা নজরে আসে না। রুদ্র ভাই। হিয়ার নরম চাহনি। রুদ্র তার মন পড়তে শুরু করেছে। এটা তো হিয়া চায় না, কোনো মতেই চায় না। কখনো তো এমন কোনো কথা হিয়া প্রকাশ করেনি, তাহলে বুঝলো কি করে রুদ্র হিয়ার মুখে ভাই শুনে বিরক্তির সাথে বলে, তোর বাপের সৎ ভাইয়ের ছেলে লাগে, ভাই ভাই করে কান খাবি না। বাপের সৎ ভাই মানে তো আমার কাকা, আর তার ছেলে তো আমার ভাই হয়। তা না হলে কি কাকু বলে ডাকবো? ভাইয়া বাদে কি অন্য কিছু বলা যায় না? হ্যাঁ যায় তো। রুদ্র খুশি হলো, ভাবলো তাকে ভালোবাসে, অন্তত রুদ্র বলে ডাকবে। কিন্তু হিয়া তাকে বলে নষ্ট পুরুষ। রুদ্রের মুখটা চুপসে গেল। গা ঝাড়া দিয়ে বলে, এই নষ্ট পুরুষের বাপের নাতির মা হবি তুই। কি? বুঝিসনি? না। কাছে আয়, বুঝিয়ে দিচ্ছে। হিয়া কোনো কথা না বলে আবার উঠতে নেয়। রুদ্রর হাত ধরে নিজের কাছে আনে। ঘোর লাগা দৃষ্টিতে দেখছে হিয়াকে। হিয়ার ভিজে যাওয়া চুলগুলো তাকে অন্য জগতে নিয়ে গেল। রুদ্রের চাহনি দেখে হিয়া বুঝে যায় কোনো অঘটন ঘটবে, তাই নিজের মুখের উপর ওড়না দিয়ে ধরে বলে, আপনার ছোঁয়াও আমার সহ্য হয় না। একদিন ঠিকই আমার ছোঁয়া পেতে আমার কাছে নিজে আসবি তুই। এতটা দায় আমার পড়েনি। যেদিন ভালোবাসার ক্ষতটা বৃদ্ধি পাবে সেদিন তোর দায় পড়বে। রুদ্রের কাছেই ছিল হিয়া। রুদ্র তাকিয়ে আছে হিয়ার দিকে। এর মাঝে রুদ্রের মাথায় আঘাত অনুভব করে। পিছনে ঘুরতে নিয়ে বলে, কে রে? পিছনে তাকিয়ে দেখলো আহান সর্দার। তিনি মাত্র এসেছিলেন বাড়িতে। শুনেছেন রুদ্র বাড়িতে ফিরেছে। অন্যদিন এত তাড়াতাড়ি ছেলে তার বাড়িতে আসে না, ক্রিমিনাল কেস নিয়ে ব্যস্ত থাকে। আজ যেহেতু এসেছে তাই সেও এসেছে। এসেই ছেলের এই আকাম দেখে রাগে তার মাথায় ঢিল ছুঁড়ে মারে। রুদ্র ভ্রুকুটি করে বলে, এভাবে মারলে কেন? তোমার লজ্জা হওয়া উচিত, ইডিয়েট। তাড়াতাড়ি উপরে আসো। বলেই চলে গেলেন তিনি। রুদ্র চড়ে গেল তার পিছু। হিয়া হেসে দিল। বিড়বিড় করে রুদ্রকে শুনিয়ে বলেছিল, ঠিক আছে,
হিয়ার মুখটার দিকে ওড়না রাখা ছিল। রুদ্র যদিও এখন কিছু করতো না, কিন্তু আহান সর্দারের নজরে এত কিছু আসবে না। তিনি গুরুজন হিসেবে ছেলেদের অধঃপতন চান না। এত তাড়াতাড়ি লোক সমাজে জানাজানি হলে এরা দুজনে কলঙ্কিত হবে। এমনিতেও এই বাড়ির ছোট বউয়ের ছেলে হিসেবে তাকে অনেকের থেকে অনেক কিছুই শুনতে হয়েছে, যেটা বাড়ির লোক বলতো না বলতো পিছনে পড়া লোকেরে। এই ভাই ভাই বাদিয়ে দেওয়ার চেষ্টা অনেকবার করা হয়েছে। আহান সর্দার ঘরে এসে সোফায় বসলেন। রুদ্র ড্রেস পাল্টিয়ে এসে বলে, তোমার ঘরে একা লাগবে না বাবা। আহান সর্দার পাশে থাকা ছোট ফুলদানি ছুঁড়ে মারে, সাথে সাথেই ধরে নেয় রুদ্র। চোখ ছোট ছোট করে বলে, তোমার বৌমা আনার ব্যবস্থা করছিলাম, তুমি কি না আমাকেই কবরে পাঠিয়ে দিচ্ছ? আমি যেন এই দৃশ্য আর না দেখি। তুমি এই দৃশ্য দেখবে এটা আমি কি জানতাম? আমি তো জানতাম তুমিও বাসায় নেই। এর মানে আমার পিছে পিছে তুমি মেয়েটাকে এভাবে চালাও? তোমাকে কেন বলবো? রুদ্র, চোখ গরম করে বলেন। রুদ্র কলার ঠিক করে বলে, আজ তো তাড়াতাড়ি এলে যে? শুনেছি তুমি এসেছো, তাই সময় দিতে চেয়েছি ছেলেকে। কাজ ছিল না আজকে? আজকের কাজটা জেসি করে নিতে পারবে। তোমার ভাইটা আসবে, ওর তো বিয়ের সানাই বাজাবো। একসাথে কি তোমারটাও বাজাবো? আগে ভাই আসুক, এবার সানাই বাজে নাকি অন্য কিছু দেখতে পাবে। কি করতে চাইছো তোমরা? আমি তো কিছুই করব না, যা করার তোমার ছেলে করবে। এবার আমি আমার মতো ইনভেস্টিগেশন চালাচ্ছি। এটাতে যেন কারো বিপদ না হয়। যারা বিপদে আছে তাদেরকে বাঁচাতে চাই বাবা। হয়তো এতে অনেকের মাঝে বিচ্ছেদ ঘটবে, আবার অনেকের মৃত্যু। আহান সর্দার চলে গেলেন রান্নাঘরে। আজ বাবা ছেলে একসাথে খাবেন। কাজের ব্যস্ততা এই সুযোগ খুব কম পায় তারা। যারা এক নিঃশ্বাস নিয়ে পেছনে ফিরে বীরের চোখে চোখ রেখে বলে, সমস্যা কি আপনার? আমার সমস্যা তুমি জানো মন। না, জানি না। প্রথম থেকে তো এমন পিছু নিতেন না, এখন এত টান কেন? প্রথমে তুমি আমার মনে ভালোবাসা জাগিয়েছো, এখন যখন একবার ভালোবেসেছি তখন দূরে যেতে দিব না তোমাকে। আমার সাথে ব্রেকআপ করবেন না? না। শিওর তো? হুম। আবারও বলছি, শিওর তো? আরে বাবা হ্যাঁ। তাহলে চলুন। কোথায়? শপিং করতে। আপনার এই বিরক্ত করাটাও আমি এবার বাড়িয়ে দেব। বলেই যারা ভিতরে চলে গেল। মৌকে নিয়ে ড্রেস সিলেক্ট করছে। একটার পর একটা জামা নিতে নিতে মতো 30-এর মতো সেট নিয়েছে সে। মৌ হা হয়ে দেখছে। বীর তার মতো কুল হয়ে দাঁড়িয়ে আছে। বুকে হাত গুজে যারার এই কাণ্ড দেখতে ব্যস্ত সে। যারা কিছু কসমেটিক্স নিল, লিপস্টিকের এক একটা কালার ঠোঁটে দিয়ে পাউট করে তো একবার করে দেখছে। যারার পিছনে একজন যুবক ছিল, তাকে দেখিয়ে যারা বলে, মানিয়েছে আমাকে? যুবকটি হাতের ইশারায় বুঝালো অনেক সুন্দর লাগছে। বীরে সেই লিপস্টিকটা কেড়ে নিয়ে ফেলে দিল ডাস্টবিনে। যারাকে কাঁধে করে নিয়ে বলে, পাগলের পাগলামি বাড়তে থাকবে। বোন তুই বিল পে কর, আমি এই পাগলিটাকে নিয়ে যাই। মিটিং শুরু হলো একটি চ্যানেলের মাধ্যমে। সামনাসামনি বসে আছে 3 জন ব্যক্তি। মায়া, রাজ ও বিরোধী দলের হয়ে আরশাদ। বড় আসনে বসে আছে বিচারক। দূরে দাঁড়িয়ে আছে কিছু ব্যক্তি ও মাহমুদ সর্দার। বিচারকের বয়ানে মায়া কিছু কাগজপত্র দেখালো। ওগুলো দেখিয়ে বলল, আমার কাছে যেসব ইনফরমেশন আছে এগুলো আমি আপনার সামনে প্রবেশ করলাম। আপনি কি বলতে চান মন্ত্রী শাহমির রাজ অপরাধী? মায়া রাজের চোখের দিকে তাকিয়ে বলে, এই পৃথিবীতে একেবারে সাধু বলে কোনো ব্যক্তি হয় না, তাই আমি শিওর বলতে পারবো না উনি কেমন। আমার তথ্য অনুসারে, আমার আইডিয়া এগুলো উনিই করেছেন। আমার শুধু একটাই চাওয়া, আইনের সঠিক বিচার ও মেয়েগুলোর জীবন রক্ষা পাওয়া। পেছনে বসে থাকা লোকগুলো হাততালি দিল। মায়ের কথাগুলো তাদের মনে ধরেছে। বিচারক কাগজগুলো দেখলো। উনি সবকিছু দেখে বলেন, এখানে কোনো শক্তপোক্ত প্রমাণ নেই যেটা শাহমির রাজকে আসামি বলে দাবি করা যায়। আরশাদ আর চোখে তাকালো রাজের দিকে। বিচারক আবারও বলে, তবে শাহমির রাজ যদি তার বিরুদ্ধে প্রমাণ দিতে না পারেন তাহলে এগুলো দিয়েই তাকে আসামি বলে দাবি করা যাবে। আরশাদর অ্যাসিস্ট্যান্টের দিকে হাত বাড়ালো। অ্যাসিস্ট্যান্ট কিছু ফাইল দিল, যেগুলো বিচারকের হাতে দিয়ে বলে, আমার ইনফরমেশন অনুযায়ী শামিন রাজের চালাবেলা ইদানিং খুব বেড়েছে। তারা একটুতে মন্ত্রীর নাম করে লুটপাট করে, গরিবের হক মেরে খান তিনি। এমন মন্ত্রী কি দেশকে রক্ষা করতে পারবে? প্রমাণ অনুযায়ী এগুলো সত্য প্রমাণ হলো। বিচারক এগুলো দেখে রাজের দিকে তাকিয়ে বলে, আপনি কি কিছু বলবেন আপনার হয়ে? রাজ এতক্ষণ মায়ের চোখের দিকে তাকিয়েছিল। কিছু একটা ভেবে বলে। আরশাদ আলতো হেসে বলে, নাটের গুরু তো আপনি। এছাড়া তো মিস মায়া আপনার উপরে মামলা করেছে। রাজ ম্লান হেসে বলে, সে না হয় আমরা বইয়ের ভুল বুঝাবুঝি দ্বারা একটা ছোট্টখাটো পাগলামি। মিয়া বিবির ভুল বুঝাবুঝি মিটে যাবে তখনই, যখন আমরা হব 4 দেওয়ালে বন্দি।
মাহমুদ সর্দার বিরক্ত হতে হতে মনে মনে বললেন, ছেলেটা আমার এখনো বাসরে বিভোর। জন্মের সময় বউটা আমার কি এমন খেয়েছিল যে ছেলে আমার বউ ছাড়া কিছু বোঝে না? আশরাত ভ্রু কুচকে বলে, বউ? এই যে আমার তদন্তে একটু মিস হয়ে গেল। আপনি যার সাথে মিলে আমার নামে মামলা করেছেন সে তো আমার বউ হয়। আশরাত মায়ার দিকে তাকালো। মায়া উঠে দাঁড়িয়ে বলে, এখানে আপনার উপর যে দায় চাপানো হয়েছে তার সলিউশন করুন। রাজ নিজেও দাঁড়িয়ে চিল্লিয়ে বলে, মিস জেসি। জেসি এলো রকিকে নিয়ে। রকির কপাল ফেটে রক্ত, মুখের অবস্থা বেশ খারাপ। আশরাত অবাক হয়ে আছে। এই ছেলেকে তো সে আজকেও বাজারে পাঠিয়েছিল চাঁদাবাজি করতে, ধরা পড়লো কিভাবে? মায়া অবাক হয়ে আছে, কারণ সে জানতো পিয়াস মাছ বিক্রেতা সেজেছিল আর এই রকি ওখানে ঝামেলা তৈরি করেছে। কিন্তু জেসি মেয়েটার ব্যাপারে জানতো না মায়া। এবার রাজের দিকে তাকালো। রাজ মায়ার দিকে চোখ টিপে মায়ের কাছে এসে বলে, বাসরটা তো আজ রাতেই হবে বউ, ওটা কি মিস করা যায়? তাই তো হাটে হাড়ি ভাঙ্গা প্ল্যান করে এসেছি। এখন শুধু বাড়ি যাব আর শুরু করে দেব তোমার আমার সুখের বাথরুম বিলাস। কি বলো? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।